আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জাতীয় সংসদের অধিবেশনগুলোতে ইদানিং যদি আপনারা খেয়াল করেন, দেখবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সবাই বেশিরভাগ সময় আলোচনা করে থাকেন, সেটা হলো গণভোট, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদ, সেটা হলো যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে। মনে হচ্ছে যেন এটাই এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা এবং এর সমাধান না হলে আর কিছুই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, তারা জুলাই সনদের প্রত্যেকটা বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু সরকার বলেছে, বিএনপি বলেছে, কিন্তু জাতীয় পার্টি এবং এনসিপি তারা বলছে না, এটাকে বাস্তবায়ন করতে হবে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে। বিএনপি বলছে সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছুর অস্তিত্ব আমাদের সংবিধানে নেই, কাজে ওটা আমরা করব না, আমরা স্বাভাবিক নিয়মে করব। দেখুন, অনেকগুলি কিন্তু প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা হলো যে কীভাবে করা হবে, কিভাবে জুলাই সনদের প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করা হবে, এটাই হয়ে দাঁড়িয়েছে এখন মূল সমস্যা। জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আলোচনা না, আলোচনা হচ্ছে কিভাবে করা হবে। বিষয়টা হলো এরকম, যদি উদাহরণ দিয়ে বলি যে ভাত রান্না করা হবে, তাই না? ভাতটা কেমন হবে, ভাতটা কখন পাবো, এটা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে ভাতটা কি গ্যাসের চুলায় রান্না করা হবে, নাকি কেরোসিনের স্টোভে রান্না করা হবে, নাকি খড়ির চুলায় রান্না করা হবে, এটা নিয়ে বিতর্ক। এবং এই বিতর্কে সুরাহা না হলে রাজপথে যাওয়ার হুমকি সেটাও দিয়েছে এনসিপি এবং জামায়াত ইসলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন আমাকে আপনার এই সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, কেন করতে হবে, কেন এভাবেই করতে হবে? জামায়াত এনসিপি যুক্তি হলো এটা গণভোটের মাধ্যমে জনগণের রায় পাওয়া গেছে, গণভোটে জনগণের রায়ের বাইরে কোনো কথা নাই, জনগণ বলেছে করতে হবে এভাবে হুবহু, এখানে কোনো আলোচনা হবে না, করতে হবে। আচ্ছা, একটা বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করে আমি আমার বক্তব্যটা শেষ করি, আমি ছোটো করেই করবো, অত পয়েন্টে যাব না আমি। প্রথমত প্রশ্ন হলো, ভাই গণভোটটা কে করেছে? সরকার করেছে। কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। ভেরি গুড। কারণ গণভোটটা তো আমাদের সংবিধানে নাই, তাহলে আপনি গণভোটটা পেলেন কোথায়? বলা হলো হ্যাঁ, গণভোটের জন্য একটা অধ্যাদেশ করা হয়েছে, সেটা হলো গণভোট অধ্যাদেশ 2025। এটা হলো গিয়ে এই সরকার যতগুলো অধ্যাদেশ করেছে 2025 সালের, তার মধ্যে 67 নম্বর অধ্যাদেশ হলো এটা 25শে নভেম্বর 2025 সালে এটাকে অধ্যাদেশটা করা হয়েছে। এই অধ্যাদেশে বলা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই অধ্যাদেশে বলা হয়েছে যে যেহেতু, আমি পড়ে শোনা একটু, যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ 2025-এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কিনা তাহা যাচাইয়ের জন্য গণভোটে উপস্থাপন করিবার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়েছে। এবং এই সমস্ত কারণে বলা হচ্ছে যে যেহেতু জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুসারে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়নের নির্দেশনা রহিয়াছে, যেহেতু সংসদ ভাঙিয়া দেওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকটে সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন। উনি অধ্যাদেশটা করলেন এই কারণে। কোন আইনে করলেন? সংবিধানের 93(1) ধারা অনুযায়ী। আচ্ছা, সংবিধানের 93(1) ধারা অনুযায়ী গণ অভ্যুত্থান বিষয়ক একটা উনি অধ্যাদেশ জারি করলেন। উনি কি পারেন অধ্যাদেশটা জারি করতে? গণভোট নিয়ে কোনো অধ্যাদেশ হয়? অধ্যাদেশ হলো সেই জিনিস যে যদি কোনো আইন, সেই আইনটা এখন সংবিধান নাই, এখন আপনার নাই, সংসদ নাই, কিন্তু রাষ্ট্রপতি মনে করতেছে এই আইনটা এখন প্রণয়ন করা দরকার, উনি এই আইনটার মতো করে একটা অধ্যাদেশ জারি করতে পারেন। যখন পরবর্তীতে সংসদ বসবে
তখন এই আইনটাকে ওনারা এই অধ্যাদেশটাকে ওনারা আইনে রূপান্তরিত করবে সিম্পল মেজরিটির ভোটে। মনে রাখবেন, সিম্পল মেজরিটির ভোটে, মানে 151 জন বললেই হবে আইনটা। কিন্তু গণভোট তো সংবিধানের একটা অংশ। গণভোট কিন্তু একসময় সংবিধানের পার্ট ছিল। তো গণভোটটা হাসিনা সরকার এসে ওনারা যখন সংবিধান সংশোধন করলেন, সেখান থেকে তারা গণভোটটাকে বাদ দিয়ে দিল। তাহলে আপনি যে গণভোটটাকে অধ্যাদেশ জারি করলেন, গণভোট তো অধ্যাদেশ জারি করা যায় না, কারণ গণভোট তো সিম্পল কোনো আইন না, এটা সাংবিধানিক একটা পদ্ধতি। এটা করতে হলে জাতীয় সংসদের 2/3 লোকের সাপোর্ট লাগবে। যেটা করতে সংবিধান সংস্কার করতে হবে, সেই জিনিসটা তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না, সিম্পলি পারেন না। অধ্যাদেশের নিয়মটাই হলো এটা। দেখেন অধ্যাদেশ কীভাবে অধ্যাদেশ হয় সেটা আপনি আমি পড়ে শোনাই। ওই যে 93-1 বলছে না, 93 একটা আপনি শুনেন। সেটা হলো কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলে মনে করিবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন, এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে। কিসের ন্যায় হবে? সংসদের আইনের ন্যায়, সংবিধানের ন্যায় না, কিন্তু সংসদের আইনের ন্যায়। মানে সংসদ যখন যেভাবে আইন প্রণয়ন করে সিম্পল মেজরিটি দিয়া, সেরকমভাবে যে সমস্ত আইন করা যায়, সেই আইনের মতো একটা কিছু উনি সংবিধানে উনি অধ্যাদেশ জারি করতে পারবেন, অন্যগুলি পারবেন না। কেন পারবেন না সেটা আপনাকে বলি, এরপরে আসি যে তবে শর্ত থাকে যে এই দফার অধীন কোনো অধ্যাদেশে এমন বিধান করা যাইবে না, কোনগুলো যাইবে না? যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। মাথায় রাখবেন, যেগুলো সংসদের আইন দ্বারা করা যায় না সেগুলো অধ্যাদেশেও করা যাবে না। তো আপনি কি সংসদের সিম্পল মেজরিটি দিয়া, সিঙ্গেল মেজরিটি দিয়া আপনি গণভোট করতে পারবেন? যারা আইন সম্পর্কে যারা মিনিমাম বুঝেন তারাও জানেন এটা আপনার আইন দ্বারা গণভোট কোনো আইন না, এটা এমন একটা পদ্ধতি যেটা সংশোধনের দরকার হবে এটা করতে গেলে। কাজে গণভোট দিয়ে কোনো অধ্যাদেশই তো রাষ্ট্রপতি জারি করতে পারে না। কাজে ওই অধ্যাদেশে ছিল অবৈধ অধ্যাদেশ, এবং ওই অধ্যাদেশ যদি এখন তারা রেটিফাই করে এই বর্তমান সংসদ, তাহলে তারাও ভুল করবে আইনগতভাবে, এটা সুপ্রিম কোর্টে গেলে বাতিল হয়ে যাবে। মানে আমি যতটুকু বুঝি ভাই, আমার কমন সেন্স দিয়ে বুঝি, আমার কমন সেন্স ভালো না হয়তো বা আপনারা ব্যাখ্যা দেন পাল্টা, দেখি কীভাবে দিতে পারেন, সেটা একটু শিখি। কাজে আলটিমেটলি কথা হলো কি, যে আপনারা যে গণভোটটা করেছেন, গণভোটের যে রায় নিয়ে এখন তো চিল্লাচিল্লি করছেন, হাউকাউ করছেন, এটা টোটালি একটা অবৈধ কাজ ছিল। এখন বলবেন যে অবৈধ একটা বিষয়, এটা নিয়ে তাহলে ভোট হয়ে গেলো কেন? ডক্টর ইউনূস গাড়ি জোরে করছে, আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস দুজনে মিলে এই উদ্ভট জিনিসটা জনগণের উপর চাপাই দিছে। এবং শুরু থেকে যখন গণভোট তারা করে, শুরু থেকে আমি বলে আসছি এটা একটা অবৈধ কাজ, টোটালি একটা অবৈধ কাজ। আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস গং এরা জোর করে এই জাতির উপর চাপিয়ে দিয়েছে, এবং সেখানে করতে যেয়ে কোটি কোটি হাজার কোটি টাকা তারা অপব্যয় করেছে, অপচয় করেছে। এটা তাদের ঘাড়ে ধরে আদায় করা উচিত আমি মনে করি। এটা অপচয় করেছে একটা, এবং সেই অপচয় করতে যেয়ে তারা গণভোটের পক্ষে পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে। ওটা হলো আরেকটা বেআইনি কাজ করেছে, এবং প্রত্যেকটা প্রশাসনের ব্যক্তি যারা সঙ্গে জড়িত ছিল ওদের শাস্তি হওয়া উচিত। এটা কেউ বলতেছে না এখন, আমি তখনও বলেছি এদের শাস্তি হওয়া উচিত, এই সব ডিসিদের শাস্তি হওয়া উচিত, মিনিমাম 1 বছরের জেল হওয়া উচিত। তো এগুলো করেছে ডক্টর ইউনূস, গাইড জোরে করেছেন উনি এবং তার এই বন্ধু আলী রিয়াজ, এগুলো করেছেন, এই জাতিকে কাজকলা দেখাই গেছেন একটা। এখন ওইটার জোরে জামাত এবং এনসিপি বলতেছে যে এটা বাস্তবায়ন এইভাবে করতে হবে। ভাই, যার আলোকে আপনি গণভোট করছেন ওইটাই তো অবৈধ ছিল, তো এত জোরে জোরে কথা। আপনারা একটা সনদ করেছেন, জুলাই সনদ, দেখেন সেটা বাস্তবায়িত হয় কিনা, দেখেন সেটা বিএনপি করে কিনা। যদি না করে তখন আপনারা বিএনপিকে ধরবেন, তখন মাঠে আন্দোলন করবেন, তখন আন্দোলনে কিন্তু মানুষ আসবে। যদি বিএনপি জুলাই সনদের মূল বিষয়গুলো বাস্তবায়ন না করে তখন আন্দোলন করেন, আমরা থাকবো আপনাদের সঙ্গে। কিন্তু এভাবে হয় না ভাই, এই আবদার করলেন, কান্নাকাটি করলেন, হুমকি ধামকি দিলেন, রাজপথের ভয় দেখালেন, ভাই এতে কিছু হবে না। এবং এটা একটা অবৈধ কাজের জন্য আপনারা করছেন।
যাই হোক, এটা শেষ পর্যন্ত কোথায় গড়ায় জানি না, কিন্তু আমি অনুরোধ করব যে এই সমস্ত আলোচনা নিয়ে সংসদ গরম করা, সংসদের সময় নষ্ট করাটা এ ঠিক হবে না। বরঞ্চ আপনারা জ্বালানি তেল নিয়ে ভাবেন, দ্রব্যমূল্য নিয়ে ভাবেন, মানুষের গরিবী নিয়ে ভাবেন। এটা হলো জরুরি কাজ। আপনাদেরকে সংসদে পাঠানো হয়েছে এই কারণে, ওই আপনাদের জেদ, অভিমান, মান অভিমান সেগুলির কারণে নয়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।